দেখো, ডায়াবেটিস mellitus is a chronic metabolic disorder due to either insulin deficiency, relative or absolute, or due to peripheral tissue resistance, that is decreased sensitivity to the action of insulin. তাহলে ডায়াবেটিস mellitus কি বলছে, যে এটা একটা ক্রনিক মানে লং টার্ম একটা মেটাবলিক ডিজিজ। কেন হয়ে থাকে? আইদার ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ঠিক আছে, হয়তো কোনো কারণে প্যানক্রিয়াসের যে বিটা সেলস যেখান থেকে ইনসুলিনটা প্রডিউস হচ্ছে সেটা ঠিকমতো কাজ করছে না বিটা সেলস, তার জন্য ইনসুলিন কম প্রডিউস হচ্ছে, তার ফলে হতে পারে। অথবা পেরিফেরাল টিস্যু রেজিস্ট্যান্সের জন্য। পেরিফেরাল টিস্যু রেজিস্ট্যান্স মানে কি? দেখো, ইনসুলিন হয়তো ঠিকঠাক বেরোচ্ছে, কিন্তু সেই ইনসুলিনের রেসপন্ড করার মতো টিস্যু মানে তার হচ্ছে মধ্যে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। পেরিফেরাল যে টিস্যুগুলো বা সেলগুলো তাদের মধ্যে ইনসুলিনের রেসপন্সটা কমে গেছে, ঠিক আছে, তার ফলে ইনসুলিনটা কাজে লাগছে না, সেই জন্য গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, তার ফলে ডায়াবেটিস mellitus ডেভেলপ করে। বুঝতে পেরেছো যে একটা কারণ হতে পারে বিটা সেলস থেকে ইনসুলিন ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে না, যতটা দরকার ততটা প্রোডাকশন হচ্ছে না, সেই কারণে হতে পারে। অথবা পেরিফেরাল যে টিস্যু বা সেলসগুলো সেগুলো ইনসুলিনের রেসপন্ড করছে না। এই দুটোর মধ্যে যে কোনো কারণে ডায়াবেটিস mellitus ডেভেলপ করতে পারে। ক্লিয়ার হচ্ছে ডেফিনেশনটা? আচ্ছা, এবার প্যাথোফিজিওলজিটা দেখো। প্যাথোফিজিওলজিতে বলছে ডিক্রিজ সেন্সিটিভিটি অফ স্কেলিটাল মাসেলস অ্যান্ড লিভার টু ইনসুলিন, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলছে। মানে ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তার ফলে ডেভেলপ হতে পারে। অথবা ইনঅ্যাডিকুয়েট সিক্রেশন অফ ইনসুলিন, বিটা সেল ডিসফাংশনস। বিটা সেল ডিসফাংশনের কারণে যখন ইনঅ্যাডিকুয়েট ইনসুলিন সিক্রেশন হচ্ছে তার ফলে হতে পারে। অথবা তিনে কি বলছে দেখো, প্রেগনেন্সি ইজ আ স্টেট অফ ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশনস। দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ সার্কুলেটিং লেভেলস অফ সি রিঅ্যাক্টিভ প্রোটিন অ্যান্ড ইন্টারলিউকিন 6. বোথ দিস ফ্যাক্টরস এনহ্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স। বলছে প্রেগনেন্সিতে একটা লো গ্রেড ইনফ্লামেশন হয়ে থাকে, ঠিক আছে। এবার তার ফলে কি হবে, সিআরপি, তারপরে তোমার ইন্টারলিউকিন 6 এই লেভেলগুলো বেশি থাকে। এবার এই ফ্যাক্টরগুলো যখন বাড়ছে, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আরো বাড়িয়ে দেয়, ঠিক আছে। এবার সেটাই বলছে, তাহলে এই কারণগুলোর জন্য প্রেগনেন্সিতে ডায়াবেটিস mellitus ডেভেলপ করতে পারে। আলটিমেট এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, মানে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে ব্লাডে। ঠিক আছে, প্যাথোফিজিওলজিটাও বুঝতে পেরেছো? একটা ইনসুলিন হচ্ছে কম প্রোডাকশন হচ্ছে বা ইনসুলিনের রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে পেরিফেরাল টিস্যুগুলোর মধ্যে, তার ফলে ঠিকঠাক কাজ করতে পারছে না। আর একটা হচ্ছে যে প্রেগনেন্সিতে ইনফ্লামেশনটা, যেহেতু একটা ইনফ্লামেটরি স্টেজ, এটা প্রেগনেন্সিতে মাইল্ড স্টেজে একটা ইনফ্লামেশন দেখা যায়। এবার তার ফলে সিআরপি আর ইন্টারলিউকিন 6 এই লেভেলগুলো ইনক্রিজ করছে। এইগুলো বাড়ার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বেড়ে যায়, তার ফলে ডায়াবেটিস mellitus ডেভেলপ করতে পারে বা কার্বোহাইড্রেট ইনটলারেন্স হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার দেখো টাইপস কি বলছে। টাইপস বলছে টাইপ 1 আছে যেটাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus বলা হয়, আর টাইপ 2 যেটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus বলছে। টাইপ 1টা ইয়ং অনসেটে ইয়ং এজে দেখা যাচ্ছে, যেটাকে জুভেনাইল ডায়াবেটিস mellitusও বলা হয়। আর এটা কেন হয়ে থাকে? বিটা সেল ডিস্ট্রাকশনের জন্য হয়ে থাকে। বিটা সেল ঠিক করে ইনসুলিন প্রডিউস করতে পারে না, তার ফলে টাইপ 1টা হয়ে থাকে। টাইপ 2টা কি বলছে দেখো, এটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর টাইপ 1টায় ইনসুলিন লাগে, ঠিক আছে, লাইফ লং ইনসুলিন লাগে। আর টাইপ 2 এর ক্ষেত্রে বলছে লেট এজ অনসেট, এটা লেট এজে ডেভেলপ করছে। আর ওভারওয়েট ওমেনদের মধ্যে দেখা যেতে পারে, অ্যান্ড পেরিফেরাল টিস্যু, স্কেলেটাল মাসেলস, লিভার এগুলোর মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, সেই জন্য টাইপ 2টা ডেভেলপ করে। তাহলে টাইপ 1টা যখন বিটা সেলস ঠিক করে ফাংশনস করতে পারে না বা ইনসুলিন প্রোডাকশন করতে পারে না, তার ফলে হয়। টাইপ 2টা যখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে বা সেলগুলো যখন ইনসুলিনের রেসপন্ড করতে পারে না, তখন টাইপ 2টা ডেভেলপ করে। ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট দেখো,
এবার এই দুটো ছাড়াও আরো দুটো টাইপ আছে, একটা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস যেটা প্রেগনেন্সিতে ডেভেলপ করছে, আর আদার্স এর মধ্যে হচ্ছে এমওডিওয়াই যেটার মানে হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ুথ, মানে ইয়ংদের মধ্যে এটা একটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ম্যালাইটাস দেখা যায়, যেটা হচ্ছে জেনেটিক কারণে হয়ে থাকে। ধরো জেনেটিক্যালি যদি প্যানক্রিয়াসের যে বিটা সেলস তার কোনো ডিফেক্ট থাকে, তাহলে যে ডায়াবেটিসটা ডেভেলপ করছে সেটাকে বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস। ঠিক আছে, আর এটা কিন্তু মোটামুটি মানে মোটামুটি হচ্ছে যে এটা আর্লি এজে ডেভেলপ করে। ঠিক আছে, আর এটা জেনেটিক ডিফেক্টের কারণে হয়ে থাকে। এবার দেখো যেটা বলছে যে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস এবার পড়বো। ঠিক আছে, জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস প্রেগনেন্সিতে যখন ডায়াবেটিসটা ডেভেলপ করছে। GDM is defined as carbohydrate intolerance of variable severity with onset or fast recognition during the present pregnancy. তাহলে কি বলছে যে তোমার জিডিএম তাহলে কি, এটাকে একটা কার্বোহাইড্রেট ইনটলারেন্স বলছে। কার্বোহাইড্রেট ইনটলারেন্স মানে কি, যখন মানে বডি কার্বোহাইড্রেট বা গ্লুকোজটাকে প্রপারলি প্রসেস করতে পারে না, সেটাকে বলা হয় কার্বোহাইড্রেট ইনটলারেন্স। ঠিক আছে, ঠিক করে গ্লুকোজটাকে প্রসেস করতে পারছে না, এবার তার জন্য গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা ভ্যারিয়েবল সিভিয়ারিটি উইথ অনসেট। ভ্যারিয়েবল সিভিয়ারিটি মানে এটা মাইল্ড হতে পারে বা সিভিয়ার লেভেলেও ইনটলারেন্সটা হতে পারে। অর ফার্স্ট রিকগনিশন ডিউরিং দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি। আর কখন ফার্স্ট রিকগনিশন হচ্ছে, ডিউরিং প্রেগনেন্সিতে, এটাকে জিডিএম বলা হয়। তাহলে জিডিএম কি হলো, যেটাকে একটা কার্বোহাইড্রেট ইনটলারেন্স বলছে, মানে বডি গ্লুকোজটাকে প্রপারলি প্রসেস করতে পারছে না বা প্রপারলি সেটাকে হ্যান্ডেল করতে পারছে না, তার ফলে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। আর এটা মাইল্ড অনসেটও হতে পারে বা সিভিয়ারও হতে পারে। আর এটা ফার্স্ট রিকগনিশন হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে, প্রেজেন্ট প্রেগনেন্সিতে। ক্লিয়ার হয়েছে জিডিএম এর ডেফিনেশন? এবার দেখো, দ্য এন্টিটি ইউজুয়ালি প্রেজেন্টস লেট ইন দ্য সেকেন্ড অর ডিউরিং দ্য থার্ড টাইমেস্টার। বলছে এটা সাধারণত আমরা লেট সেকেন্ড টাইমেস্টার বা থার্ড টাইমেস্টারে দেখতে পাই। সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে জিডিএম ডেভেলপ করার হাই চান্স থাকে, কিন্তু তার আগেও ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তার আগেও হতে পারে, সেটাকে আর্লি জিডিএম বলা হয়। আচ্ছা, এবার দেখো বলছে দ্য পোটেনশিয়াল ক্যান্ডিডেটস ফর জিডিএম আর, কাদের মধ্যে জিডিএম ডেভেলপ করার হাই চান্স থাকে। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, প্যারেন্টস অর সিবলিং। ফ্যামিলি হিস্ট্রি শুড ইনক্লুড আঙ্কেলস, আন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস। বলছে যদি ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট থাকে, প্যারেন্টসের রয়েছে বা কোনো সিবলিংসের আছে, আঙ্কেলস, আন্ট বা গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে আছে, তাহলে তাদের মধ্যে জিডিএম ডেভেলপ করতে পারে। এবার বলছে হ্যাভিং আ প্রিভিয়াস বার্থ অফ অ্যান ওভারওয়েট বেবি অফ 4 কেজি অর মোর। ধরো প্রিভিয়াস যে বেবি হয়েছে তার ওয়েটটা 4 কেজি বা তার বেশি আছে, ম্যাক্রোসোমিয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে জিডিএম হতে পারে। তারপরে মধ্যে প্রেজেন্স অফ পলিহাইড্রামিয়াস অর রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস ইন প্রেজেন্ট প্রেগনেন্সি। আর প্রেজেন্ট প্রেগনেন্সিতেও হচ্ছে যদি দেখা যায় যে পলিহাইড্রামিয়াস রয়েছে বা রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, এগুলোর ফলেও তাদের মধ্যেও একটা জিডিএম স্ক্রিনিং করতে হবে, তাদেরকে জিডিএম থাকতে পারে। আর পারসিস্টেন্ট গ্লাইকোসুরিয়া যদি থাকে, ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোচ্ছে, আর এজ ওভার 30 ইয়ার্স, ওবেসিটি যদি থাকে, আর কিছু কিছু এথনিক গ্রুপের মধ্যে যেমন ইস্ট এশিয়ানদের মধ্যে দেখা যেতে পারে। এবার দেখো ডিপসি, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি সোসাইটিস অফ ইন্ডিয়া। ডিপসি কি বলেছে, রেকমেন্ডস ওয়ান স্টেপ প্রসিডিওর উইথ 75 গ্রাম ওরাল গ্লুকোজ উইদাউট রিগার্ড টু দ্য টাইম অফ দ্য লাস্ট মিল। বলছে ডিপসি গাইডলাইন্সটা কি দিয়েছে ডায়াবেটিস স্ক্রিনিং করার, মানে জিডিএম স্ক্রিনিং এর ওয়ান স্টেপ প্রসিডিওরের কথা বলেছে, যেখানে বলেছে যে 75 গ্রাম ওরাল গ্লুকোজ নিতে হবে, তারপর 2 ঘন্টা পর টেস্ট করে যদি দেখা যায় 140 mg per dl এর বেশি আছে, তাহলে বুঝতে হবে যে জিডিএম আছে। ঠিক আছে, বলছে তাহলে ডিপসি কি গাইডলাইন দিয়েছে, হ্যাঁ ডিপসি কি গাইডলাইন দিয়েছে যে ওয়ান স্টেপ প্রসিডিওর, যেখানে 75 গ্রাম ওরাল গ্লুকোজ নেবে, নিয়ে মানে লাস্ট কখন খাবার খেয়েছে সেটা দেখা হবে না, তাকে 75 গ্রাম ওরাল গ্লুকোজ দিয়ে তারপর ভেনাস প্লাজমা গ্লুকোজ টেস্ট করা হবে 2 ঘন্টা পর, সেটা যদি দেখা যায় 140 mg per dl এর বেশি আছে, তাহলে তাকে জিডিএম বলছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ওজিটিটি। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো।
ডিপসি গাইডলাইন্সটা। আচ্ছা, এবার দেখো ম্যানেজমেন্ট কি বলছে। ডায়েটারি ম্যানেজমেন্ট, নর্মাল ওয়েট ওমেন যদি হয় তাহলে সেক্ষেত্রে 2000 to 2500 কিলোক্যালোরি পার ডে দেওয়া যেতে পারে। ওভারওয়েট যদি ওমেন হয় তাহলে সেক্ষেত্রে 1200 to 800 কিলোক্যালোরি পার ডে ক্যালোরি ইনটেক করবে। আর কার্বোহাইড্রেটটা কতটা নেবে, 40 থেকে 50% অফ টোটাল ক্যালোরি। এই যে টোটাল ক্যালোরি তার 40 থেকে 50% কার্বোহাইড্রেট নিতে হবে। আর প্রেফার করা হয় এখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে, ঠিক আছে। অ্যাভয়েড এক্সেসিভ সিম্পল কার্বোহাইড্রেট বিকজ দে ক্যান কজ আ র্যাপিড রাইজ ইন পোস্ট মিল গ্লুকোজ। আচ্ছা, কেন সিম্পল কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে বলছে, কেননা তার ফলে হচ্ছে পোস্ট মিল গ্লুকোজ লেভেলটা আরো বেড়ে যেতে পারে, খাবার পর গ্লুকোজ লেভেলটা আরো বেড়ে যেতে পারে, সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে প্রেফার করছে। আর ব্লাড গ্লুকোজ মনিটরিং, এটার কি বলছে, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ ইউজিং আ গ্লুকোমিটার ইজ রেকমেন্ডেড। এখানে সেলফ মনিটরিং করতে হবে ব্লাড গ্লুকোজ, যেটা গ্লুকোমিটার দিয়ে চেক করতে হবে। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টার্গেট লেস দ্যান 900 mg পার ডিএল। তাহলে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেলটা কত থাকবে, লেস দ্যান 90 mg পার ডিএল, 90 এর কম থাকবে, এটা হচ্ছে টার্গেট। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেলটাকে 90 এর কমে রাখতে হবে। মিন প্লাজমা গ্লুকোজ অ্যারাউন্ড 105 to 110 mg per dl is desirable for good fetal outcome. মিন প্লাজমা গ্লুকোজ মানে HbA1c টাকে বলছে, HbA1c, ঠিক আছে। এবার এইটা যদি 105 থেকে 110 এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিটাল আউটকামসটা ভালো থাকবে, বেটার হবে। এটাই হচ্ছে টার্গেট। তাহলে প্লাজমা গ্লুকোজ লেভেলটাকে 90 এর নিচে রাখতে হবে আর মিন প্লাজমা গ্লুকোজটা 105 থেকে 110 এর মধ্যে রাখতে হবে। এবার নেক্সট দেখো, ট্রিটমেন্ট অফ হাই ব্লাড গ্লুকোজ। এবার যখন হাই ব্লাড গ্লুকোজ থাকবে তার ট্রিটমেন্টটা কি, ডায়েটারি কন্ট্রোল করতে হবে, তার সাথে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। এটাতে যদি গ্লুকোজ লেভেলটা ঠিক থাকে তাহলে ঠিক আছে, কোনো রকম ইনসুলিন বা মেডিসিন দেওয়ার দরকার নেই। যদি ডায়েট নেওয়ার পরেও এক্সারসাইজ করার পরেও মানে যদি দেখা যায় ব্লাড গ্লুকোজ লেভেলটা টার্গেটটা মিট করতে পারছে না তাহলে সেক্ষেত্রে ইনসুলিন স্টার্ট করা হয় বা ওরাল গ্লাইসেমিক এজেন্ট দেওয়া হয়, ঠিক আছে। দেখো, কনসিডার ইনসুলিন when despite diet control fasting glucose level is repeatedly more than 90 mg per dl, 2-hour postprandial glucose is repeatedly more than 120 mg per dl। তাহলে ডায়েট নিয়ে এক্সারসাইজ করেও যদি দেখা যায় যে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা রিপিটেডলি 90 অ্যাবাভ আসছে আর 2-hour পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজটা রিপিটেডলি 120 বেশি আসছে, তখন ইনসুলিন স্টার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি ডায়েট আর এক্সারসাইজে কন্ট্রোল থাকে তাহলে কিন্তু ইনসুলিন দেওয়া হয় না। আচ্ছা, এবার বেনিফিট অফ গুড জিডিএম কন্ট্রোল। এবার যদি জিডিএমটা কন্ট্রোলে থাকে তাহলে তার বেনিফিট কি হবে, বলছে আইএফডি এটাকে প্রিভেন্ট করা যাবে, ম্যাক্রোসোমিয়া বেবিটা হবে না, শোল্ডার ডিস্টোসিয়া প্রিভেন্ট করা যাবে, প্রি এক্লাম্পসিয়া, সিজারিয়ান ডেলিভারি এগুলো অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করা যাবে। এবার বলছে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, জিডিএম ডায়াবেটিস ইন প্রেগনেন্সি পড়াচ্ছে, এখন জিডিএম পড়াচ্ছে। দেখো, অবস্টেট্রিক ম্যানেজমেন্ট কি, ইফ ডায়াবেটিস ইজ ওয়েল কন্ট্রোল, যদি ডায়াবেটিসটা ঠিকঠাক কন্ট্রোলের মধ্যে থাকে, স্পেশালি হোয়েন ইনসুলিন ইজ নট রিকোয়ার্ড, প্রেগনেন্সি মে বি অ্যালাউড টু কন্টিনিউ ফর স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার। যদি দেখা যায় যে ইনসুলিন দরকার হচ্ছে না, ঠিকঠাক কন্ট্রোলে আছে, তাহলে সেক্ষেত্রে স্পন্টেনিয়াস লেবার ইনিশিয়েটের জন্য ওয়েট করা যেতে পারে অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং এর মাধ্যমে, ঠিক আছে। মনিটরিং করতে হবে পেশেন্টকে, তার মাধ্যমে তোমার স্পন্টেনিয়াস ডেলিভারি হওয়া পর্যন্ত ওয়েট করা যেতে পারে। ইফ ইনসুলিন ইজ রিকোয়ার্ড অর কমপ্লিকেশনস অকার, যদি মায়ের ইনসুলিন লাগে এবং বা কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করে তাহলে ইন্ডাকশনস অর সিজারিয়ান ডেলিভারি মে বি কনসিডার্ড অ্যারাউন্ড 38 উইক। তাহলে ইন্ডাকশন বা সিজারিয়ান ডেলিভারি করা হয়ে থাকে 38 উইকে, ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল সিচুয়েশন, যেরকম সিচুয়েশন আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে অবস্টেট্রিক ম্যানেজমেন্টের মধ্যে বলছে যদি ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকে, কোনো ইনসুলিন লাগছে না, তাহলে সেক্ষেত্রে তাকে স্পন্টেনিয়াস লেবার ইনিশিয়েশনের জন্য ওয়েট করা যেতে পারে। আর যদি ইনসুলিন লাগে বা কোনো কমপ্লিকেশনস কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার বা সিজারিয়ান ডেলিভারি অ্যারাউন্ড 38 উইক করে দেওয়া হয়। এবার নেক্সট কি বলছে দেখো,
ফলো আপ আফটার জিডিএম। এবার জিডিএম এর পর পেশেন্টকে তো ফলো আপে রাখতে হবে, তো সেটাই বলছে জিডিএম ইজ আ স্ট্রং রিস্ক ফ্যাক্টরস ফর ফিউচার ডায়াবেটিস। প্রেগনেন্সিতে যখন ডায়াবেটিসটা ডেভেলপ করছে সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরস ফিউচারে ডায়াবেটিস ডেভেলপ হওয়ার। অ্যাবাউট 50% মে ডেভেলপ ওভার ডায়াবেটিস ওভার 5 to 20 ইয়ার্স। বলছে 50% কেসে কিন্তু দেখা যায় যে 5 থেকে 20 বছরের মধ্যে গিয়ে ওভার ডায়াবেটিস মানে পার্মানেন্টলি ডায়াবেটিস দেখা গেল, ডেভেলপ করে গেল। আচ্ছা, ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া ইন্ডিকেট আ হায়ার ফিউচার রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস। যদি দেখা যায় ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া রয়েছে, ফাস্টিং গ্লুকোজ লেভেলটা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিউচার রিস্কটা অনেক বেশি থাকে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করার। রিকারেন্স অফ জিডিএম ইন আ ফিউচার প্রেগনেন্সি ইজ মোর দেন 50%। আর একবার জিডিএম হলে ফিউচার প্রেগনেন্সিতেও কিন্তু হওয়ার চান্স মোর দেন 50% থাকে। এবার লং টার্ম রিস্ক টু দ্য চাইল্ডের ক্ষেত্রে লং টার্ম রিস্ক কি হয়? চিলড্রেন বর্ন টু মাদার্স উইথ জিডিএম হ্যাভ ইনক্রিজড রিস্ক অফ ওভারওয়েট অর ওবেসিটি, মেটাবলিক সিন্ড্রোম। তাহলে এটা একটা লং টার্ম রিস্ক থাকে চাইল্ডের মধ্যে ডেভেলপ করার। এবার দেখো ওভার ডায়াবেটিস, তাহলে আগেরটা বললাম জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বললাম, এবার ওভার ডায়াবেটিস বলবো। ওভার ডায়াবেটিসটা কি দেখো, এ পেশেন্ট উইথ সিমটমস অফ ডায়াবেটিস মেলাইটাস, polyuria, polydipsia, weight loss, and random plasma glucose concentration of 200 mg per dl or more is considered over diabetes. দেখো কোনো পেশেন্ট যার মধ্যে ডায়াবেটিস মেলাইটাসের সিমটমস প্রেজেন্ট আছে অলরেডি, পলিউরিয়া আছে, পলিডিপসিয়া আছে, ওয়েট লস আছে এবং র্যান্ডাম ব্লাড গ্লুকোজ লেভেলটা সেটা যদি 200 mg per dl এর বেশি হয়, 200 mg per dl বা তার বেশি হয়, তাহলে সেটাকে কনসিডার করা হবে ওভার ডায়াবেটিস বলে। ঠিক আছে, এটা তোমার প্রেগনেন্সির আগেও যদি ডায়াবেটিস থাকে তাকেও ওভার ডায়াবেটিস বলা হয়, আর প্রেগনেন্সিতেও যদি দেখা যায় র্যান্ডাম ব্লাড গ্লুকোজ লেভেলটা মোর দেন 200 তখন কিন্তু তাকে ওভার ডায়াবেটিসই বলা হবে। ঠিক আছে, তখন তাকে আমরা যখন ওভার ডায়াবেটিসের ক্রাইটেরিয়াগুলো মিট করছে, যেমন পলিউরিয়া থাকছে, পলিডিপসিয়া, ওয়েট লস এবং র্যান্ডাম গ্লুকোজ লেভেলটা 200 এর বেশি, তখন আমরা তাকে আর জিডিএম বলবো না, তাকে ওভার ডায়াবেটিস বলা হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখে সেটা জিডিএম নাকি ওভার ডায়াবেটিস সেটা ঠিক করা হয়। আর এটা মনে রাখবে, জিডিএমটা হলো কার্বোহাইড্রেট ইনটলারেন্সকে বলছে, ঠিক আছে, মাইল্ড স্টেজে আছে। আর ওভার ডায়াবেটিস মানে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ হয়ে গেছে। ঠিক আছে, আর দেখো তারপর কি বলছে, দ্য কন্ডিশন মে বি প্রি এক্সিস্টিং অর ডিটেক্টেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং প্রেজেন্ট প্রেগনেন্সি। এই কন্ডিশনটা প্রি এক্সিস্টিংও থাকতে পারে বা ফার্স্ট টাইম ডিউরিং প্রেগনেন্সি ডেভেলপও হতে পারে। According to American Diabetic Association, diagnosis is positive if American Diabetic Association কি বলেছে যে কখন পজিটিভ বলবো ওভার ডায়াবেটিস আছে, the fasting plasma glucose exceeds 126 mg per dl, যখন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেলটা 126 mg per dl এর বেশি হবে। The 2-hour post glucose 75 gram value exceeds 200 mg per dl। 2 আওয়ার পোস্ট প্যান্ডিয়াল গ্লুকোজ লেভেলটাও 75 গ্রাম গ্লুকোজ নেওয়ার পরে যে 2 ঘন্টা পরে টেস্ট করছে সেটাও 200 mg per dl কে এক্সিড করবে। আর HbA1c এটাও মোর দ্যান ইকুয়াল টু 6.5% হবে। ঠিক আছে, তাহলে আমরা তাকে ওভার ডায়াবেটিস বলবো। বুঝতে পেরেছো? ওভার ডায়াবেটিস যদি এই ক্রাইটেরিয়াগুলো প্রেজেন্ট থাকে তাহলে সেটা কিন্তু প্রেগনেন্সিতে যখনই ডেভেলপ করুক না কেন, প্রেগনেন্সিতেও ডেভেলপ হতে পারে বা প্রেগনেন্সির আগেও থাকতে পারে, আমরা তাকে ওভার ডায়াবেটিস বলবো। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এবার দেখো ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অ্যান্ড ডায়াবেটিস উইথ 75 গ্রাম ওরাল গ্লুকোজ। WHO কি বলেছে যে কখন আমরা বলবো যে ইম্পেয়ার্ড হয়েছে গ্লুকোজ টলারেন্সটা আর কখন ডায়াবেটিস বলবো। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স মানে হচ্ছে জিডিএম, আর ডায়াবেটিসটা হচ্ছে ওভার ডায়াবেটিস যেটা। তাহলে দেখো ফাস্টিংটা নর্মাল লেভেল হচ্ছে লেস দ্যান 100 থাকবে, আর ইম্পেয়ার কখন বলবো যখন মোর দ্যান ইকুয়াল টু 100 থেকে লেস দ্যান 126 থাকবে। আর ডায়াবেটিস কখন বলবো মোর দ্যান ইকুয়াল টু 126 যখন হবে।
আর 2 আওয়ার পোস্ট প্যান্ডিয়াল যে গ্লুকোজটা সেটা নর্মাল ভ্যালু হচ্ছে লেস দেন 140, আর ইম্পেয়ার্ড কখন বলবো, মোর দেন ইকুয়াল টু 140 টু লেস দেন 200, আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন ইকুয়াল টু 200। আর HbA1c এটার নর্মাল ভ্যালু হচ্ছে লেস দেন 5.6, আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স 5.7 থেকে 6.4, আর ডায়াবেটিস কখন বলবো, যখন মোর দেন ইকুয়াল টু 6.5 হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? নেক্সটে যাই। দেখো এবার বলছে এফেক্টস অফ প্রেগনেন্সি অন ডায়াবেটিস। ডায়াবেটিসের উপর প্রেগনেন্সির কি এফেক্ট পড়ে? দেখো ফার্স্ট বলছে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল বিকাম ডিফিকাল্ট হয়ে যায়। ডায়াবেটিস ধরো পেশেন্টের আছে, এবার ধরো প্রেগনেন্সি এফেক্টটা কি হবে, প্রেগনেন্সিতে আরো তো ফিজিওলজিক্যাল নানারকম চেঞ্জ হচ্ছে, তার ফলে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলটা ডিফিকাল্ট হয়ে যায়। ডিউরিং প্রেগনেন্সি ইনসুলিন রেজিস্ট্যান্সটাও ইনক্রিজ করছে, মেকিং ব্লাড গ্লুকোজ হার্ডার টু কন্ট্রোল। এর ফলে ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরোই বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? দেখো মেন হরমোন রেসপন্সিবল হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিজল, এই হরমোনগুলোর কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বেড়ে যায় প্রেগনেন্সিতে। দ্য হরমোন অপোজ দ্য অ্যাকশন অফ ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিনটাকে ঠিকঠাক অ্যাকশন করতে দেয় না। এবার সেকেন্ড কি বলছে দেখো, ইনসুলিন রিকোয়ারমেন্ট ইনক্রিজেস, যেহেতু রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, এবার তার ফলে ইনসুলিনের আরো বেশি প্রয়োজন হয় গ্লুকোজটাকে কন্ট্রোল করতে গেলে। আচ্ছা, তাহলে সেটাও হচ্ছে রিকোয়ারমেন্টটা বেড়ে যাচ্ছে, এবং গ্লুকোজটাকে কন্ট্রোল করার জন্য ইনসুলিনের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। এবার তারপরে দেখো থার্ডে কি বলছে, ইউরিন সুগার ইজ নট রিলায়েবল, প্রেগনেন্সি ক্যান কজ রেনাল গ্লাইকোসুরিয়া, মিনিং glucose may appear in urine even when blood glucose is not very high. দেখো বলছে প্রেগনেন্সিতে এমনি কি হয় যে ইউরিনের মধ্যে সুগার মানে একটা গ্লাইকোসুরিয়া হচ্ছে অলরেডি হচ্ছে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সেরকম হয়তো ব্লাড গ্লুকোজ লেভেলটা অতটা হাই নেই, কিন্তু তাও দেখা যাচ্ছে ইউরিনের মধ্যে গ্লুকোজ ইউরিন দিয়ে আসছে। এবার সেই জন্যই ইউরিন সুগার ক্যান নট বি ইউজড টু অ্যাডজাস্ট ইনসুলিন ডোজ, তাই জন্য ইউরিন সুগারটা টেস্ট করে কখনো ইনসুলিন ডোজটাকে অ্যাডজাস্ট করা হয় না প্রেগনেন্সিতে। রিপিটেড ব্লাড গ্লুকোজ মনিটরিং ইজ নেসেসারি, ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে রিপিটেডলি, সেটা দেখেই ইনসুলিনটাকে ডোজটাকে ঠিক করা হয়, ঠিক আছে। তাহলে এখানে ইউরিনের আমরা সুগার লেভেলটা দেখে ইনসুলিনের ডোজটা কত হবে সেটা ঠিক করা হয় না বা ডিসাইড করা হয় না, তাই জন্য ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখে তারপরে ইনসুলিনের ডোজটা ঠিক করে, যেহেতু প্রেগনেন্সিতে এমনিতেই ইউরিন দিয়ে সুগার মানে গ্লুকোজ হচ্ছে ইউরিন দিয়ে আসছে সেই জন্য। এবার কি বলছে দেখো, ইনক্রিজ রিস্ক অফ কিটো অ্যাসিডোসিস, এই সময় কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করার হাই চান্স থাকে। প্রেগনেন্সি ইজ সামটাইমস কল্ড আ স্টেট অফ অ্যাসিডারেটেড স্টারভেশনস, ইভেন আ শর্ট পিরিয়ড অফ ফাস্টিং ক্যান কজ, ফাস্টিং থেকে লিপোলাইসিস হচ্ছে, এবার তার ফলে কি হয়, কিটোন প্রোডাকশন হচ্ছে এবং সেটার থেকে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করছে। দেখো প্রেগনেন্সিতে যদি একটা শর্ট পিরিয়ডে যদি ফাস্টিং এ থাকে তাহলে কি হয়, ফ্যাট ব্রেকডাউন শুরু হয়ে যায়, ঠিক আছে, লিপোলাইসিস হচ্ছে, ফ্যাটটা ব্রেকডাউন শুরু হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়, ফ্যাট ব্রেকডাউন যখন শুরু হয় তখন কিটোন বডি ফর্মেশন হচ্ছে, এই কিটোন বডি ফর্মেশন হয়ে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। এবার বলছে দেখো আফটার ডেলিভারি কি হতে পারে, ইনসুলিন রিকোয়ারমেন্ট ফলস সিগনিফিক্যান্টলি আফটার ডেলিভারি, আফটার ডেলিভারির পর কিন্তু ইনসুলিন রিকোয়ারমেন্টটা সিগনিফিক্যান্ট ফল করে। ইনসুলিন ডোজেস দেয়ারফর নিড টু বি রিঅ্যাসেসড অ্যান্ড রিডিউস আফটার চাইল্ড বার্থ, তাই ইনসুলিন ডোজটাকেও তখন চেঞ্জ করতে হবে, যেহেতু গ্লুকোজ লেভেলটা ইনসুলিন রিকোয়ারমেন্টসটা ফল করছে, তাই জন্য ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে তারপর ইনসুলিন ডোজটাকে কারেক্ট করতে হবে আফটার ডেলিভারি। এবার বলছে ভাস্কুলার কমপ্লিকেশনস মে ওরসেন, ভাস্কুলার যে কমপ্লিকেশনস যদি আগে থেকে থাকে সেটা আরো বেশি সেটা ওরসেন হয়ে যায়। আচ্ছা, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, করোনারি আর্টারি ডিজিজ, নিউরোপ্যাথি, এগুলো হচ্ছে দেখা যেতে পারে। এবার বলছে এফেক্টস অফ ডায়াবেটিস অন প্রেগনেন্সি, এবার ডায়াবেটিসের প্রেগনেন্সির ওপর কি এফেক্ট আছে, ডায়াবেটিস থাকলে প্রেগনেন্সিতে কি কি হতে পারে। দেখো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি ক্যান কজ মেটার্নাল ফিটাল আর নিওনেটাল কমপ্লিকেশনস, তাহলে মেটার্নাল ফিটাল নিওনেটাল কমপ্লিকেশনস হয়ে থাকে। মেটার্নাল কমপ্লিকেশনে কি বলছে দেখো, ডিউরিং প্রেগনেন্সি রেকারেন্ট অ্যাবর্শন হতে পারে, স্পেশালি উইথ আনকন্ট্রোল ডায়াবেটিস, ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল থাকে সেখান থেকে কিন্তু রেকারেন্ট অ্যাবর্শন হতে পারে।
আর প্রিটার্ম লেবার হতে পারে মেবি রিলেটেড টু ইনফেকশনস পলিহাইড্রোমিয়াস, যেহেতু এখানে পলিহাইড্রোমিয়াস হওয়ার চান্স থাকে, যেহেতু গ্লুকোজ লেভেলটা হাই, এবার মায়ের হচ্ছে যে গ্লুকোজটা প্লাসেন্টা দিয়ে ট্রান্সফার হয়ে ফিটাসের কাছে যাচ্ছে, তার গ্লুকোজ লেভেলটা বাড়াচ্ছে এবং তার ইউরিন ফর্মেশনটা বাড়ছে, তার ফলে পলিহাইড্রোমিয়াস দেখা যায়। এবার সেই থেকে এবং ইনফেকশনের চান্সটা এখানে হাই থাকে, তার ফলে প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। এবার দেখো ইনফেকশনের মধ্যে ইউটিআই, ভালভোভ্যাজাইনাইটিস এগুলো হতে পারে। প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার কিন্তু এখানে চান্স থাকে। ঠিক আছে, তারপরে বলছে পলিহাইড্রোমিয়াস কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, মেটার্নাল ডিসকমফোর্ট বা ডিস্ট্রেস হতে পারে ডিউ টু লার্জ বেবি, এবং সেই সাথে যদি এক্সেস অ্যামনিওটিক ফ্লুইড থাকে। ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সিতে সেটা আরো ওরসেন হয়। আচ্ছা, আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও হতে পারে। প্রোটিনিউরিয়া অ্যান্ড রিডিউস রেনাল ফাংশনস, ঠিক আছে, প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকতে পারে, রেনাল ফাংশনসটা রিডিউস করে। করোনারি আর্টারি ডিজিজ, ইনক্রিজ রিস্ক ইন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, যদি অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু করোনারি আর্টারি ডিজিজও ডেভেলপ করতে পারে। আর কিটোঅ্যাসিডোসিস হতে পারে, এটা সিরিয়াস মেটার্নাল কমপ্লিকেশনস। এবার দেখো কমপ্লিকেশনস ডিউরিং লেবারে কি কি হতে পারে। ডায়াবেটিস ইনক্রিজ দ্য রিস্ক অফ প্রলং লেবার, কমনলি ডিউ টু লার্জ বেবি, যেহেতু এখানে লার্জ বেবি হওয়ার বা ম্যাক্রোসোমিক বেবি হওয়ার চান্স থাকে, সেই জন্য প্রলং লেবার হতে পারে তা থেকে। শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, এই একই কারণে ম্যাক্রোসোমিক বেবির ফলে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে। পেরিনেটাল ইনজুরি হতে পারে, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ছে বা সিজারিয়ান সেকশন এর চান্সটাও ইনক্রিজ করে। আচ্ছা, কেন শোল্ডার ডিস্টোসিয়া দেখা যায়, এবার দেখো ম্যাক্রোসোমিয়া, সেখান থেকে শোল্ডার বিকাম ডিসপ্রপোর্শনেটলি লার্জ। আর তারপর বলছে শোল্ডার মে গেট স্টাক আফটার দ্য হেড ইজ ডেলিভার, তাহলে যদি ম্যাক্রোসোমিক বেবি থাকে মোর দ্যান 4 কেজির বেবি, তাহলে সেক্ষেত্রে কি হয়, শোল্ডারটা হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি লার্জ থাকে এবং তার ফলে কি হয়, হেডটা ডেলিভার হয়ে গেল কিন্তু তারপরে শোল্ডারটা আটকে গেল, স্টাক হয়ে গেল, সেটাকেই শোল্ডার ডিস্টোসিয়া বলছে। আর পিওপিডিয়াম পিরিয়ডে কি হতে পারে, ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস পিওপিডিয়াল সেপসিস আর ল্যাকটেশন ফেলিওর, এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে মেটার্নাল কমপ্লিকেশনস হয়ে গেল। এবার দেখো ফিটাল কমপ্লিকেশনস কি হতে পারে। ফিটাল ম্যাক্রোসোমিয়া, সেখানে বার্থ ওয়েট মোর দ্যান 4 কেজি। কেন ম্যাক্রোসোমিক বেবি হয় দেখো, মেটার্নাল হাইপারগ্লাইসেমিয়া, সেখান থেকে মোর গ্লুকোজ রিচেস ফিটাস, যদি মায়ের হাইপারগ্লাইসেমিয়া থাকে তাহলে প্লাসেন্টা ক্রস করে ফিটাসের কাছে গ্লুকোজ যাচ্ছে, এর ফলে ফিটাসের মধ্যেও হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করছে। এবার ফিটাল প্যানক্রিয়াস প্রডিউসেস মোর ইনসুলিন, এবার গ্লুকোজ যদি বেশি থাকে তখন ইনসুলিন বেশি প্রোডাকশন হবে, তো কেননা গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলে হচ্ছে যে তোমার পাঠানোটাই হলো ইনসুলিনের কাজ, তখন ইনসুলিন আরো বেশি সিক্রেশন হবে। এবার ইনসুলিন যদি বেশি সিক্রেশন হয়ে থাকে, এবার তার ফলে কি হবে, ইনক্রিজড ফ্যাট অ্যান্ড গ্রোথ। এবার ফ্যাট এবং গ্রোথটাও হচ্ছে বাড়ছে, যেহেতু গ্লুকোজ লেভেলটা বেশি থাকছে, এর ফলে ম্যাক্রোসোমিক বেবি হতে পারে। ঠিক আছে, মায়ের যদি হাইপার গ্লাইসেমিয়া থাকে, গ্লুকোজ লেভেলটা বেশি থাকে, সেটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসের গ্লুকোজ লেভেলটাকে বাড়াচ্ছে। ফিটাসের যে যখন গ্লুকোজ লেভেলটা বেশি থাকছে, তার ফলে তার মধ্যে ফ্যাট, তারপরে তার গ্রোথ, এগুলোও আরো বেশি বাড়ছে। আচ্ছা, এর ফলে ম্যাক্রোসোমিয়া দেখা যায়। এবার এখানে বলছে যে তোমার কনজেনিটাল লিভার ম্যালফরমেশনে দেখো সিএনএস এর ক্ষেত্রে কি হয়, সিএনএস বা স্কেলিটালের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, অ্যানেলকেফালি হতে পারে, মাইক্রোকেফালি হতে পারে, আর কডাল রিগ্রেশন সিনড্রোম হতে পারে। এবার কার্ডিওভাস্কুলারের মধ্যে এএসডি, ভিএসডি, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা আর ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। আর রেনালের মধ্যে কি হতে পারে, রেনাল অ্যাজেনেসিস, হাইড্রোনেফ্রোসিস, ডাবল নিউরেটার, পলিসিস্টিক কিডনি। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মধ্যে ডিওডিনাল অ্যাট্রেসিয়া, অ্যানোরেক্টাল অ্যাট্রেসিয়া, ওমফ্যালোসিল এগুলো হতে পারে। আর আদার্সের মধ্যে সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি, এগুলো ডেভেলপ করার চান্স থাকে। এই কনজেনিটাল অ্যাবনর্মালিটিগুলো দেখা যেতে পারে বেবির মধ্যে। আর মেজর কনজেনিটাল ম্যালফরমেশন অ্যাপ্রক্সিমেটলি 6 to 10% কেসে দেখা যায়। এবার দেখো থার্ডে কি বলছে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, এটাও দেখা যেতে পারে। আইইউজিআর ইজ লেস কমন দেন ম্যাক্রোসোমিয়া, তবে ম্যাক্রোসোমিয়াটা যতটা লেভেলে দেখা যায় আইইউজিআরটা তার থেকে অনেকটা কম দেখা যায়, কিন্তু তাও আইইউজিআরও দেখা যেতে পারে। কেন দেখা যায়, ইট ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ মেটার্নাল ভাস্কুলার ডিজিজ আর ভাস্কুলোপ্যাথি, যদি মেটার্নাল কোনো ব্লাড ভেসেলসের কোনো যদি ডিজিজ থাকে বা হচ্ছে ব্লাড ভেসেলস ড্যামেজ থাকে, তাহলে প্লাসেন্টায় ব্লাড সাপ্লাই কম যাবে, অক্সিজেন নিউট্রিয়েন্টস কম যাবে, তার ফলে আইইউজিআর ডেভেলপ করতে পারে। নেক্সট দেখো
বলছে ডায়াবেটিস, তার ফলে যদি ভাস্কিউলোপ্যাথি থাকে, কোনো ব্লাড ভেসেলসের ডিজিজ বা কোনো ড্যামেজ যদি থাকে ব্লাড ভেসেলস, তাহলে পুওর প্লাসেন্টাল ব্লাড ফ্লো হবে, তা থেকে আইউজিআর ডেভেলপ করতে পারে। তারপরে দেখো ফিটাল ডেথ হতে পারে। আর এবার নিওনেটাল ফিটাল কমপ্লিকেশনস তাহলে হয়ে গেল। এবার দেখো নিওনেটাল কমপ্লিকেশনস কি হয়, হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে। কেন হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে? মাদারের যখন হাই ব্লাড গ্লুকোজ লেভেলটা থাকছে, সেটা বেবির কাছে গিয়ে ব্লাড সুগার লেভেলটা বাড়ায়। এবার তার ফলে বেবি তখন কি করে, মোর ইনসুলিন প্রোডাকশন করে, মানে প্যানক্রিয়াস থেকে মোর ইনসুলিন প্রোডাকশন হয়, যাতে সেই ব্লাড গ্লুকোজটাকে সেলের মধ্যে পাঠাতে পারে। ঠিক আছে, এবার কি হয়, বেবি যখন বর্ন হচ্ছে, মাদার্স গ্লুকোজ সাপ্লাই সাডেনলি স্টপ হয়ে যায়। তাহলে বেবি যখন বর্ন হলো, প্লাসেন্টা যখন কেটে দেওয়া, কর্ড যখন কেটে দেওয়া হলো, তখন কি হয়, যে গ্লুকোজের সাডেন একটা স্টপ হয়ে গেল গ্লুকোজ সাপ্লাইটা, বাট বেবিস ইনসুলিন ইজ স্টিল হাই। কিন্তু বেবির ইনসুলিন মানে প্রোডাকশনটা তখনও হাই আছে, কেননা যেহেতু আগে গ্লুকোজ বেশি ছিল, তাই জন্য ইনসুলিন বেশি প্রোডাকশন হয়েছিল। এবার সেই ইনসুলিনটা তো বেশি আছে, কিন্তু গ্লুকোজ সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, তার ফলে তোমার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে। এবার ওই যে ইনসুলিনটা ইনসুলিন যেটা আছে, সেটা গ্লুকোজটাকে কি করবে, ব্লাড থেকে সেলে পাঠাচ্ছে, এটাই ইনসুলিনের কাজ। তার ফলে কি হবে, হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে যাবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কেন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে? আচ্ছা, এবার কি হয় দেখো, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে নিওনেটালে, আর হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। আচ্ছা, আর একবার বলবো, দেখো বলছে যখন মায়ের গ্লুকোজ লেভেলটা বেশি থাকে, তখন প্লাসেন্টা দিয়ে সেই গ্লুকোজটা ক্রস করে ফিটাসের কাছে যাচ্ছে, তো ফিটাসেরও তখন হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করছে। এবার যখন হাইপারগ্লাইসিমিয়া বা গ্লুকোজ লেভেলটা হাই থাকবে, তখন ইনসুলিনও তো বেশি করে প্রোডাকশন হয়। এবার তখন কি হলো, এবার বেবির তো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশনটা তখন বাড়ছে, কিন্তু যখন হচ্ছে যে কাট করা হয়ে গেল, কর্ডটা যখন কেটে দেওয়া হয়ে গেল, তখন গ্লুকোজ সাপ্লাই মায়ের থেকে ফিটাসের কাছে, বেবির কাছে বন্ধ হয়ে গেল, কিন্তু ইনসুলিনটা বেশি সিক্রেশন হয়েছে। এবার তার ফলে কি হবে, হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে। ইনসুলিন বেশি হয়ে গেছে, গ্লুকোজ কম, হাইপো তখন গ্লাইসিমিয়া ডেভেলপ করবে। বুঝতে পেরেছো? এবার দেখো বলছে হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। সেটা কেন হচ্ছে না, রেড সেল ডিস্ট্রাকশন প্রোডাকশনও যেমন ইনক্রিজ করছে, তেমনি ব্রেকডাউনও বেড়ে যাচ্ছে, সেই জন্য হাইপার বিলিরুবিনেমিয়া দেখা যেতে পারে। পলিসাইথেমিয়া হতে পারে, ইনক্রিজ আরবিসি প্রোডাকশন, যেটাকে পলিসাইথেমিয়া বলছে। আচ্ছা, আর হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়াম লেভেলটা কমে যেতে পারে। হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। আচ্ছা, এবার লং টার্ম এফেক্টস কি হয় চাইল্ডের, চাইল্ডহুড ওবেসিটি, নিউরো সাইকোলজিক্যাল এফেক্টস হতে পারে, আর ইনক্রিজ রিস্ক অফ ডায়াবেটিস হওয়ারও চান্স থাকে। এবার আর্লি ডিটেকশন অফ ফিটাল অ্যানোমালি, HbA1c করে দেখা যেতে পারে। HbA1c বিফোর 14 উইকস রিফ্লেক্স গ্লুকোজ কন্ট্রোল ডিউরিং দ্য প্রিভিয়াস 3 মান্থস। HbA1c তে মানে 3 মাসের হচ্ছে যে গ্লুকোজ মোটামুটি লেভেলটা প্রিভিয়াস 3 মান্থসের আমরা বুঝতে পারি। এবার সেটা বলছে 14 উইকসের যদি আগে করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা দেখে বোঝা যাবে যে কতটা তার গ্লাইসেমিক কন্ট্রোলে আছে, তার মানে বোঝা যাবে যে কনজেনিটাল ম্যালফরমেশন ডেভেলপ করার চান্স আছে কিনা। কেননা HbA1c কিন্তু অ্যাসোসিয়েটেড রয়েছে, যদি HbA1c বেশি থাকে, তার মানে সেটা কিন্তু হায়ার চান্স রয়েছে কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার বেবি। ঠিক আছে, সেই জন্য HbA1c করেও বোঝা যেতে পারে। এবার বলছে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এটাও টেস্ট করে দেখা যেতে পারে। 16 উইকসে মোটামুটি করা হয়, করে কোনো অ্যানোমালি আছে কিনা সেটা দেখা যায়। আল্ট্রাসাউন্ড বলছে, আল্ট্রাসাউন্ড অ্যাট অ্যাবাউট 20 to 22 উইকস ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ইজ ইম্পর্টেন্ট টু ডিটেক্ট কনজেনিটাল হার্ট ডিফেক্টস। বলছে আল্ট্রাসোনোগ্রাফি 20 থেকে 22 উইকসে করা হচ্ছে, করে ওই অ্যানোমালি স্ক্যান করা হয়, করে দেখা যেতে পারে। এছাড়া ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, এটা করেও কোনো কনজেনিটাল হার্ট ডিফেক্ট আছে কিনা সেটা বোঝা যেতে পারে।
ঠিক আছে, তাহলে ফিটাসের কোনো কনজেনিটাল ম্যালফরমেশন আছে কিনা তার জন্য এই টেস্টগুলো করা হয়। এবার ম্যানেজমেন্ট দেখো, ওভার ডায়াবেটিসের এবার ম্যানেজমেন্ট কি বলছে, প্রি কনসেপশনাল কাউন্সিলিং। প্রি কনসেপশন একটা কাউন্সিলিং করতে হবে। এর গোল কি, অ্যাচিভ গুড ব্লাড গ্লুকোজ কন্ট্রোল বিফোর প্রেগনেন্সি। প্রেগনেন্সির আগে যাতে গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখা যায়, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে যাতে কন্ট্রোলে রাখা যায়, তার জন্য প্রি কনসেপশনাল কাউন্সিলিং করতে হবে। আইডিয়ালি ম্যানেজ বাই আ ডায়াবেটোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ডায়েটিশিয়ান। তাহলে এখানে কিন্তু অবস্টেট্রিশিয়ানের সাজেশনও নিতে হবে, ডায়াবেটোলজিস্টেরও সাজেশন নিতে হবে, ডায়েটিশিয়ান। ঠিক আছে, এদের হচ্ছে জয়েন্ট এফর্ট দরকার। এবার দেখো, অ্যাসেস ব্লাড গ্লুকোজ কন্ট্রোল অ্যান্ড ভাস্কুলার স্ট্যাটাস। ব্লাড গ্লুকোজ লেভেলটা কত আছে, ভাস্কুলার স্ট্যাটাস কোনো ভাস্কুলোপ্যাথি ডেভেলপ করছে কিনা সেগুলো দেখতে হবে। চেক HbA1c বিফোর প্ল্যানিং প্রেগনেন্সি। প্রেগনেন্সি প্ল্যান করার আগে HbA1c লেভেলটাও দেখতে হবে। স্টার্ট ফলিক অ্যাসিড স্টার্ট করতে বলছে। টিচ দ্য ওম্যান সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। কিভাবে সে সেলফ মনিটরিং করবে, সিবিজি করবে, সেটা তাকে দেখিয়ে দিতে হবে। গিভ প্রপার অ্যাডভাইস অ্যাবাউট ডায়েট অ্যান্ড ইনসুলিন, এবং কি কি খাবার খাবে, আর যদি ইনসুলিন নিতে হয় কিভাবে নেবে। ঠিক আছে, সিবিজি করলে কত সিবিজি পর্যন্ত ইনসুলিন নেবে না, তারপরে ইনসুলিন নেবে, সেগুলো সব অ্যাডভাইস দিয়ে দিতে হবে। গুড কন্ট্রোল বিফোর প্রেগনেন্সি রিডিউসেস দ্য রিস্ক অফ কনজেনিটাল ম্যালফরমেশন। যদি প্রেগনেন্সি নেওয়ার আগেই যদি ডায়াবেটিস লেভেলটাকে, গ্লুকোজ লেভেলটাকে যদি কন্ট্রোলে রাখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন ডেভেলপ করার রিস্কটা কমে। এই জন্য প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা দরকার। এবার মেন গোল অফ ম্যানেজমেন্ট, মেনটেন নিয়ার নর্মাল ব্লাড গ্লুকোজ। মোটামুটি নর্মালের কাছাকাছি ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে হবে। ডিসাইড দ্য বেস্ট টাইম অ্যান্ড মেথড অফ ডেলিভারি আর এনশিওর প্রপার কেয়ার অফ দ্য নিউবর্ন। ঠিক আছে, মোটামুটি নর্মালের কাছে যে টার্গেট যে লেভেলটা আছে তার কাছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রাখতে হবে, তাহলে এখানে কনজেনিটাল ম্যালফরমেশন বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করার চান্সটা কমবে। এবার অ্যান্টিনেটাল কেয়ার কি দিতে হবে দেখো, ফলো আপ টু 20 উইকস এভরি 4 উইকস ইন্টারভ্যালে সে ফলো আপ করবে। আফটার 20 উইকস এভরি 2 উইকস ইন্টারভ্যালে ফলো আপ করবে। ঠিক আছে, তাহলে 20 উইকস পর্যন্ত 4 উইকস ইন্টারভ্যালে, আর 20 উইকসের পর 2 উইকস ইন্টারভ্যালে ফলো আপ করতে হবে। তারপরে দেখো, অ্যাডমিশন মে বি নিডেড ফর ব্লাড গ্লুকোজ স্টেবিলাইজেশন অর ফিটাল মনিটরিং। এবার যদি হচ্ছে অ্যাডমিশনও করা যেতে পারে ফিটাল মনিটরিং এর জন্য, বা ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন করা যেতে পারে। এবার ডায়েট দেখো, অ্যাপ্রক্সিমেটলি ক্যালোরি রিকোয়ারমেন্ট, নর্মাল ওয়েট যদি থাকে তাহলে সেক্ষেত্রে 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে নেবে। ওভার ওয়েট যদি থাকে 24 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। আর মরবিডলি যদি ওবেস থাকে তাহলে সেক্ষেত্রে 12 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। আর ডায়েট কম্পোজিশনের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে 40 থেকে 50%, প্রোটিন থাকবে 20%, ফ্যাট 30 থেকে 40%, আর স্যাচুরেটেড ফ্যাট থাকবে less than 10%, ইনক্রিজ ফাইবার অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এগুলো বাড়াতে হবে। নেক্সট তারপরে বলছে মিল ডিস্ট্রিবিউশন, যেটা ব্রেকফাস্টে মোটামুটি 25% ক্যালোরি থাকতে হবে, লাঞ্চে 30%, ডিনারে 30%, আর রিমেনিং ক্যালোরি তারপর স্ন্যাক্সের মাধ্যমে নিতে হবে। এবার দেখো, ব্লাড গ্লুকোজ মনিটরিং, ফ্রিকোয়েন্ট ব্লাড গ্লুকোজ লেভেলটা টেস্ট করতে হবে। ফিটাল মনিটরিং এর মধ্যে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ম্যাক্রোসোমিয়া আছে কিনা, আর গ্রোথ রেস্ট্রিকশন ডেভেলপ করছে কিনা সেটা দেখতে হবে। অ্যাসেস ফিটাল ওয়েলবিং ফ্রম অ্যারাউন্ড 28 উইকস। তাহলে ফিটাল ওয়েলবিংটা অ্যাসেস করতে হবে 28 উইকস থেকে। এনএসটি বায়োফিজিক্যাল প্রোফাইল মে বি ডান রেগুলারলি। এনএসটি বায়োফিজিক্যাল প্রোফাইল এগুলো রেগুলার ইন্টারভালে করতে হবে। আম্বিলিক্যাল আর্টারি ডপলার এটাও করা হয়ে থাকে আইইউজিআর আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ ইনসুলিন, ইনসুলিন কখন দেওয়া হবে। 2 hour পোস্ট মিল গ্লুকোজ মোর দ্যান 140 mg per dl ডেসপাইট ডায়েটারি কন্ট্রোল। যদি ডায়েট কন্ট্রোলে আছে তাও যদি দেখা যায় যে পোস্ট মিল গ্লুকোজটা যদি মোর দ্যান 140 mg per dl হয়, তাহলে ইনসুলিন স্টার্ট করতে হবে। ঠিক আছে, এবার ইনসুলিন রেজিমেন্ট কি কি দেওয়া হয়, রেগুলার ইনসুলিন দেওয়া যেতে পারে। আচ্ছা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এনপিএইচ দেওয়া হয়। অ্যান্ড ইনসুলিন পাম্প ক্যান প্রোভাইড মোর ফিজিওলজিক্যাল ইনসুলিন ডেলিভারি ইন সিলেক্টেড পেশেন্টস। যদি দেখা যায় তোমার হাইপারগ্লাইসেমিয়াটা অনেক বেশি আছে, গ্লুকোজ লেভেল অনেক বেশি আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন পাম্পও ইউজ করা যেতে পারে। এবার পেশেন্ট এডুকেশন, টিচ দ্য ওম্যান টু রেকগনাইজ অ্যান্ড ম্যানেজ hypoglycemia, hyperglycemia, ketosis and adjusting insulin according to food exercise। তাহলে এইগুলোর ব্যাপারে মাকে টিচ করতে হবে।
ঠিক আছে। এবার দেখো ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কি কি দেওয়া হয়, মেটফর্মিন অ্যান্ড গ্লাইবিউরাইড দেওয়া হয়। ঠিক আছে, মেটফর্মিন আর গ্লাইবিউরাইড এই দুটো ড্রাগ হচ্ছে সেফ, এদের কোনো টেরাটোজেনিক এফেক্ট কিন্তু নেই, তাই জন্য এই দুটো ড্রাগই মধ্যে যে কোনো একটা দেওয়া হয়। এই দুটোই কিন্তু প্লাসেন্টাকে ক্রস করতে পারে, ঠিক আছে, কিন্তু টেরাটোজেনিক এফেক্ট কিছু আছে বলে সেটা এখনো ক্লিয়ার হয়নি, তাই এই দুটোই সাধারণত প্রেফার করা হয় প্রেগনেন্সিতে। এবার দেখো অ্যাডমিশন কি বলছে, ইন আনকমপ্লিকেটেড ডায়াবেটিক প্রেগনেন্সি অ্যাডমিশন মে বি প্ল্যান্ড অ্যারাউন্ড 34 to 36 উইকস। যদি আনকমপ্লিকেটেড থাকে তাহলে সেক্ষেত্রে 34 থেকে 36 উইকে অ্যাডমিশন হবে। আর ইন্ডাকশন অফ লেবারের ক্ষেত্রে বলছে কখন করা হবে, ডায়াবেটিস কন্ট্রোল উইথ ইনসুলিন কনসিডার ইন্ডাকশন আফটার 38 কমপ্লিটেড উইকস। যখন 38 কমপ্লিট হয়ে যায়, 38 উইক কমপ্লিট হয়ে যাবে, তারপরে ইন্ডাকশন করা যেতে পারে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। আর ভাস্কুলার কমপ্লিকেশন সাচ অ্যাজ প্রিএক্লাম্পসিয়া অর আইউজিআর ইন্ডাকশন মে বি নিডেড আফটার অ্যাবাউট 37 উইকস। আর যদি কোনো ভাস্কুলার কমপ্লিকেশনস থাকে, প্রিএক্লাম্পসিয়া থাকে বা আইউজিআর থাকে, সেক্ষেত্রে কিন্তু 37 উইকসের পরে ডেলিভারি করে দিতে হবে। এবার বলছে অন দ্য ডে অফ ইন্ডাকশন, ইন্ডাকশনের দিনে কি কি ম্যানেজমেন্ট আছে দেখো, গিভ দ্য ইউজুয়াল বেড টাইম ইনসুলিন দ্য প্রিভিয়াস নাইট। আগের দিনকে যেরকম ইনসুলিন দেওয়ার ইউজুয়াল ডোজে বেড টাইমে ইনসুলিন দিয়ে দিতে হবে। নো ব্রেকফাস্ট অ্যান্ড ইউজুয়ালি নো মর্নিং ইনসুলিন ডোজ। এবার পরের দিন সকালবেলায় ইন্ডাকশনের দিন কোনো রকম ব্রেকফাস্ট নেবে না, কোনো মর্নিং ইনসুলিন নেবে না। চেক ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, সিবিজি দেখতে হবে। স্টার্ট নর্মাল স্যালাইন দিতে হবে। লেবার মে বি ইনডিউসড বাই অ্যামনিওটমি বা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। তাহলে লেবারটা আরও অ্যাসিলারেট করার জন্য অ্যামনিওটমি করা যেতে পারে। অক্সিটোসিন মে বি স্টার্টেড হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট, অক্সিটোসিনও দেওয়া যেতে পারে। IV glucose and insulin may be used with frequent glucose monitoring according to the local protocol. বলছে IV গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন মে বি ইউজড। বলছে যে ধরো ইনসুলিন কতটা হচ্ছে, যদি গ্লুকোজ লেভেলটা তো বারে বারে চেক করা হচ্ছে, সেটা দেখে যদি ইনসুলিন লাগে সেটা দিতে হবে। আর হচ্ছে IV গ্লুকোজও দিতে হবে, যদি ইনসুলিন লেভেলটা ফল করে তাহলে সেক্ষেত্রে গ্লুকোজও দিতে হবে, ডেক্সট্রোজও দিতে হবে। বলছে এপিডুরাল অ্যানালজেসিয়া ক্যান বি ইউজড ফর পেন রিলিফ, পেন রিলিফের জন্য এপিডুরাল অ্যানালজেসিয়া দিতে হবে। ইফ লেবার ডাজ নট বিগিন অর প্রোগ্রেস পুয়ারলি সিজারিয়ান ডেলিভারি মে বি রিকোয়ার্ড। যদি লেবার ঠিকঠাক মতো মানে ইনিশিয়েট না হয় বা প্রোগ্রেস না করে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন। কমন ইন্ডিকেশনগুলো বলছে ফিটাল ম্যাক্রোসোমিয়া যদি থাকে, ডায়াবেটিস দ্যাট ইজ পুয়ারলি কন্ট্রোল অর কমপ্লিকেটেড, যদি ডায়াবেটিস ঠিকঠাক কন্ট্রোলে না থাকে, ফিটাল কম্প্রোমাইজ বা ডিস্ট্রেস প্রেজেন্ট আছে, সার্টেন কিছু অবস্টেটিক ইন্ডিকেশন যেমন প্রিক্লাম্পসিয়া, পলিহাইড্রোমিয়াস, ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে সেক্ষেত্রেও সিজারিয়ান ডেলিভারি করা হয়। প্রিভিয়াস পুয়ার অবস্টেটিক হিস্ট্রি মে ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন, যদি প্রিভিয়াস প্রেগনেন্সিতে দেখা যায় পুয়ার অবস্টেটিক হিস্ট্রি আছে সেক্ষেত্রেও কিন্তু সিজারিয়ান সেকশন করে দেওয়া হয়। ঠিক আছে, যদি দেখা যায় বেবি ডেথ হয়ে গেছে আগের বেবি, বা কোনো পুয়ার কনজেনিটাল ম্যালফরমেশন রয়েছে আগের বেবি, সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন করে নেওয়া হয় কোনো রকম রিস্ক না নিয়ে। আচ্ছা, এবার অন দ্য ডে অফ সার্জারি, সার্জারির দিনে এবার কি করা হয়, ইউজুয়ালি শিডিউল ইন দ্য মর্নিংয়ে সাধারণত শিডিউল করা হয়। ব্রেকফাস্ট ইজ অমিটেড, কোনো রকম ব্রেকফাস্ট দেওয়া হয় না। ইনসুলিন রেজিমেন ইজ অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু দ্য ব্লাড গ্লুকোজ লেভেল অ্যান্ড হসপিটাল প্রোটোকল। ইনসুলিন রেজিমেন্টে এবার ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখে ঠিক করতে হবে। স্টার্ট আইভি ফ্লুইড স্টার্ট করা হলো। আচ্ছা, কন্টিনিউ গ্লুকোজ অর ইনসুলিন ম্যানেজমেন্ট আনটিল ওরাল ইনটেক ইজ পসিবল। এবার কন্টিনিউ গ্লুকোজ কত আছে, ইনসুলিন ম্যানেজমেন্ট এগুলো করতে হবে। আর স্পাইনাল অথবা এপিডুরাল অ্যানালজেসিয়া প্রেফার করা হয় এখানে। ঠিক আছে, এবার এখানে ইম্পর্টেন্ট কি দেখো, আফটার ডেলিভারি ইনসুলিন রিকোয়ারমেন্ট ফল র্যাপিডলি, যেটা এর আগের বারও জিডিএম এর ক্ষেত্রেও পড়েছিলাম যে ইনসুলিন রিকোয়ারমেন্টসটা কিন্তু আফটার ডেলিভারি কমে যায়। দেয়ারফোর ইনসুলিন মাস্ট বি রিডিউসড অ্যান্ড অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু ব্লাড গ্লুকোজ। তাই ইনসুলিন ডোজটাকে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে সেটাকে রিডিউস করতে হবে এবং অ্যাডজাস্টেড করতে হবে, নাহলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে যাবে। আচ্ছা, হোয়েন ক্যান প্রেগনেন্সি অ্যাওয়েট স্পন্টেনিয়াস লেবার, কখন হচ্ছে স্পন্টেনিয়াস লেবারের জন্য ওয়েট করা হবে বা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কখন করবে। ওমেন ইজ ইয়াং অ্যান্ড হ্যাজ আ গুড অবস্টেটিক হিস্ট্রি, ডায়াবেটিস ইজ ওয়েল কন্ট্রোল উইথ ডায়েট অর ইনসুলিন। তাহলে যদি দেখা যায় মা ইয়াং আছে বা গুড অবস্টেটিক হিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে ওয়েট করা যেতে পারে।
যদি ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকে ডায়েট বা ইনসুলিন নিয়ে, তাহলেও ওয়েট করা যেতে পারে স্পন্টেনিয়াস লিভারের জন্য। দেয়ার আর নো মেজর অবস্ট্রেটিক কমপ্লিকেশনস, কোনো মেজর অবস্ট্রেটিক কমপ্লিকেশনস নেই। অ্যাডিকুয়েট ফিটাল সার্ভিলেন্স ইজ অ্যাভেলেবেল, অ্যাডিকুয়েট ফিটাল সার্ভিলেন্স অ্যাভেলেবেল রয়েছে হসপিটালের মধ্যে। Pregnancy should not be allowed to continue beyond the expected date without a clear reason and appropriate monitoring. কিন্তু কখনোই সেটা কিন্তু এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বিয়ন্ড, তার বেশি কিন্তু ওয়েট করা হবে না, তার আগেই ডেলিভারি করতে হবে, ইডিডির আগেই ডেলিভারি করতে হবে। ফিটাল মনিটরিং ডিউরিং লেবার, এবার কি বলছে দেখো, প্রেফার কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, সিটিজি করতে হবে, করে দেখতে হবে, ফিটাল মনিটরিং করতে হবে। প্রলং লেবার শুড বি অ্যাভয়েডেড, প্রলং লেবারটা অ্যাভয়েড করতে হবে। শোল্ডার ডিস্টোসিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট রিস্ক স্পেশালি উইথ ফিটাল ম্যাক্রোসোমিয়া। ঠিক আছে, এবার আফটার ডেলিভারি দ্য কট মে বি ক্ল্যাম্পড প্রম্পটলি অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল সিচুয়েশন, ক্লিনিক্যাল সিচুয়েশন অনুযায়ী কটটাকে ক্ল্যাম্প করতে হবে। এবার দেখো ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কেন ডেভেলপ করছে, দেখো প্যাথোফিজিওলজি, ইনসুলিন ডেফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স, সেটা থেকে লিপোলাইসিস হচ্ছে, লিপোলাইসিসটা আরো ডিক্রিজ করছে। দেখো বলছে ইনসুলিন যখন কমে যাচ্ছে বা রেজিস্ট্যান্স হচ্ছে, তখন হচ্ছে যে কি হয়, লিপোলাইসিসটা আরো ইনক্রিজেস করে, মানে ফ্যাটটা ব্রেকডাউনটা আরো বেড়ে যাচ্ছে, তার ফলে কিটোন বডি ফর্মেশন হচ্ছে এবং মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যেতে পারে। এবার কি হচ্ছে, তারপর বাইকার্বনেট লেভেলটা ডিক্রিজ করছে এবং পিএইচ ডিক্রিজ করে এবং সেখান থেকে তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করছে। ঠিক আছে, যখন কিটোন বডিটা বেড়ে যাচ্ছে তার মানে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ হচ্ছে। এবার সেখানে মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, বাইকার্বনেট লেভেলটা ডিক্রিজ করে আর পিএইচটা ডিক্রিজ করছে। এবার কি বলছে দেখো, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ক্যান বি প্রিসিপিটেটেড বাই ফ্যাক্টরস সাচ অ্যাজ ইনফেকশনস, কর্টিকোস্টেরয়েড অ্যান্ড বিটা অ্যাডিনার্জিক ড্রাগ। যদি এইগুলোও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। এবার ইম্পর্টেন্ট ফিচার্স টু মনিটর। আচ্ছা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যেটা বললাম, দেখো যেটা ইনসুলিন যখন ডেফিসিয়েন্সি হচ্ছে বা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, তখন কি হবে, ইনসুলিন ডেফিসিয়েন্সি বা রেজিস্ট্যান্সের ফলে লিপোলাইসিসটা আরো ইনক্রিজ করবে। ঠিক আছে, ফ্যাটটা হচ্ছে ডিস্ট্রাকশন করা শুরু করবে, তার ফলে কিটোন বডি ফর্মেশন, কিটোন বডি প্রোডাকশনটা ইনক্রিজ করবে। কিটোন বডি যদি ব্লাডের মধ্যে বাড়ে তার ফলে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে। এবার সেটাতে মেটাবলিক অ্যাসিডোসিস মানে বাইকার্বনেট লেভেলটা ডিক্রিজ করা আর পিএইচ ডিক্রিজ করা, এটা। আর তোমার এটা বলছে কখন এটা আরো বেশি দেখা যেতে পারে, ইনফেকশন বা কর্টিকোস্টেরয়েড আর বিটা অ্যাডিনার্জিক ড্রাগ মিলে। অ্যাসিডোসিসে তো তোমার পিএইচ ডিক্রিজ করে আর বাইকার্বনেটটাও তো ডিক্রিজ করে। হ্যাঁ, বডিতে যখন কিটোন বডি ডেভেলপ হয়, কিটোন বডি ডেভেলপ হলে কিটো অ্যাসিডোসিস হয়। ঠিক আছে, কেননা যেহেতু বাইকার্বনেট লেভেল তখন কমে যাচ্ছে আর পিএইচটা কমে যাচ্ছে, তাই জন্য তোমার অ্যাসিডোসিস বা কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করছে। আর কিটোন বডি কখন ডেভেলপ হচ্ছে, যখন ফ্যাট ডিস্ট্রাকশন হচ্ছে। তারপরে দেখো ইম্পর্টেন্ট কি ফিচার মনিটর করতে হবে, ব্লাড গ্লুকোজ দেখতে হবে, ব্লাডে কিটোনস বডি দেখতে হবে, ব্লাড কিটোনস আর ইলেকট্রোলাইটস, আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখতে হবে, এবিজি, আর পিএইচ বাইকার্বনেট লেভেলটা এবিজি করে দেখতে হবে, আর ডিগ্রি অফ ডিহাইড্রেশন বা অ্যাসিডোসিসটা অ্যাসেস করতে হবে। এবার দেখো কি ম্যানেজমেন্ট বলছে, ইনসুলিন দিতে হবে, ইনসুলিনটা যেহেতু এখানে ডিক্রিজ করছে, ইনসুলিন কেন দিতে হবে। আচ্ছা, ফ্লুইড দিতে হবে, আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট ইজ এসেনশিয়াল, নর্মাল স্যালাইন ইজ কমনলি ইউজড ইনিশিয়ালি, প্রথম দিকে নর্মাল স্যালাইন দেওয়া হয়। এবার তারপর ডেক্সট্রোজ ইজ অ্যাডেড হোয়েন গ্লুকোজ ফলস সাফিসিয়েন্টলি, এবার যখন দেখা যায় যে গ্লুকোজ লেভেলটা সাফিসিয়েন্টলি ফল করছে, তখন আবার গ্লুকোজ ডেক্সট্রোজ দিতে হবে। ঠিক আছে, ইনসুলিন ক্যান কন্টিনিউ আনটিল কিটোসিস রিজলভস, ইনসুলিনটা ততক্ষণই দিতে হবে যতক্ষণ না কিটোসিসটা রিজলভস হচ্ছে।
তারপর স্টপ করে দিতে হবে, নাহলে আবার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে যাবে। এবার পটাশিয়াম দেওয়া হয় আর বাইকার্বনেট দেওয়া হয়, যেহেতু বাইকার্বনেট ডিক্রিজ করছে সেজন্য বাইকার্বনেট দেওয়া যেতে পারে সিভিয়ার অ্যাসিডোসিসের ক্ষেত্রে, ঠিক আছে। আর আফটার ডেলিভারি কি বলছে, ইনসুলিন রিকোয়ারমেন্টস ফল শার্পলি আফটার ডেলিভারি, ইনসুলিন ডোজ শুড বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু ব্লাড গ্লুকোজ লেভেলস, চেক ব্লাড গ্লুকোজ আফটার 24 আওয়ার্স অ্যান্ড অ্যাডজাস্ট ইনসুলিন ইফ নিডেড। তাহলে 24 আওয়ার্স পর ডেলিভারি ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করতে হবে এবং সেই অনুযায়ী ইনসুলিনের ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে। বেস্ট ফিডিং ইজ এনকারেজ, বেস্ট ফিডিং এনকারেজ করতে হবে। বেস্ট ফিডিং মাদার্স নিড অ্যাবাউট 500 এক্সট্রা কিলোক্যালোরি পার ডে। এখানে 500 এক্সট্রা কিলোক্যালোরি মাকে নিতে হবে বেস্ট ফিডিং করালে। ডিউরিং ল্যাকটেশন দ্য ইনসুলিন রিকোয়ারমেন্টস ইজ ইউজুয়ালি লোয়ার দ্যান ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সির থেকে কিন্তু ল্যাকটেশনে ইনসুলিন রিকোয়ারমেন্টসটা ইউজুয়ালি লো হয়। অ্যান্টিবায়োটিক্স মে বি গিভেন prophylactically when indicated to reduce infection risks. যদি ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স দেওয়া যেতে পারে। তাহলে আফটার ডেলিভারি এগুলো মাদারকে এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এবার দেখো কেয়ার অফ দ্য বেবি, বেবির কি কেয়ার নেওয়া হবে। এ নিওনেটোলজিস্ট শুড বি অ্যাভেলেবল অ্যাট ডেলিভারি, নিওনেটোলজিস্ট অবশ্যই থাকতে হবে যেহেতু কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। দ্য বেবি শুড বি অবজার্ভ কেয়ারফুলি স্পেশালি ডিউরিং দ্য ফার্স্ট 48 আওয়ার্স ফর কমপ্লিকেশনস, হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করার চান্স থাকে, সেই জন্য 48 আওয়ার্স ফার্স্ট 48 আওয়ার্স কিন্তু অবজার্ভ করতে হবে কেয়ারফুলি। ওয়াচ ফর বার্থ অ্যাসপেক্সিয়া অ্যান্ড ট্রিট প্রমলি, কোনো বার্থ অ্যাসপেক্সিয়া আছে কি দেখতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। চেক ফর কনজেনিটাল ম্যালফরমেশন, যেহেতু এদের হাই রিস্ক থাকে ম্যালফরমেশন ডেভেলপ করার, সেটা চেক করতে হবে অ্যাট বার্থে। Check the baby blood glucose within 2 hours of birth because babies of diabetic mother are risk for developing hypoglycemia. এবং বেবির বার্থের 2 আওয়ার্সের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করতে হবে, কেননা এদের হাইপোগ্লাইসিমিয়া যেহেতু ডেভেলপ করার চান্স থাকে। গিভ ভিটামিন কে 1 mg IM, স্টার্ট বেস্ট ফিডিং উইদিন 30 to 60 minutes আফটার বার্থ, বেস্ট ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করতে হবে, ঠিক আছে, যাতে হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ না করে। এবার বলছে কন্ট্রাসেপশনস কি নেবে মা। বেরিয়ার মেথড আর সুইটেবল ফর স্পেসিং প্রেগনেন্সিস, বেরিয়ার মেথডটা বলছে সুইটেবল। আচ্ছা, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মে বি ইউজড ইন অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্টেড ওমেন উইথ ডায়াবেটিস। এছাড়াও কম্বাইন্ড ওরাল পিলও দেওয়া যেতে পারে কিছু সিলেক্টেড ওমেনদের যাদের ডায়াবেটিস আছে, বাট ভাস্কুলার রিস্ক সাচ আস থ্রম্বোএম্বোলিজম মাস্ট বি কনসিডার্ড। কিন্তু যাদের ভাস্কুলার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, ওসিপি দেওয়া যায় না। এবার বলছে প্রোজেস্টিন অনলি পিল ক্যান বি অ্যান অল্টারনেটিভ, প্রোজেস্টিন অনলি পিল এটা হচ্ছে অল্টারনেটিভ হিসাবে দেওয়া যেতে পারে। আইইউসিডি ক্যান বি ইউজড when diabetes is well controlled and there is no contraindications, ঠিক আছে, আইইউসিডিও দেওয়া যেতে পারে। পার্মানেন্ট স্টেরিলাইজেশনস ক্যান বি কনসিডার্ড when the family is complete, যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে পার্মানেন্ট স্টেরিলাইজেশন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি তো পাঠিয়ে দিয়েছি, তোমরা মেসেজ করো দাদাকে একবার। হ্যাঁ, ডিসি দত্তে আছে তো, ডিসি দত্তে আছে, ডিসি দত্তে সব এগুলো পাবে। না, শুধুমাত্র জিডিএম নয়, ওভার ডায়াবেটিস আছে, পুরো এটা ডিসি দত্ত থেকেই নেওয়া, ডিসি দত্ততে পাবে এগুলো। পেজ নাম্বার বলে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে বলছি। টু সিক্স ফাইভে আছে, 265 দেখবে পাবে। হ্যাঁ, পিয়ার যাদব রয়েছে, তুমি নোটসটা পড়ো না, তাহলেই তো হবে। যাদের ডিসি দত্ত আছে তাদের 265 পেজে দেখবে, ঠিক আছে, ওখানে পাবে। আর যাদের ডিসি দত্ত নেই তারা এই নোটসটা পড়ো, তাহলেই হবে।
ঠিক আছে, তাহলে তাহলে এন্ড করি। তাহলে আর কিছু বলবে? ঠিক আছে, গুড নাইট, এন্ড করছি।